হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো প্রণিধানযোগ্য সেগুলো জানাচ্ছি আপনাদের এবং ওইগুলো আলোচনা হব। জেফরি এপস্টাইনের কুপন ফাইল 3 মিলিয়ন পাতার ফাইল প্রকাশ হচ্ছে, কাঁপছেন অনেক শক্তিধর। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এখনও মানুষ মরছে গাজায়, কোন পথে ট্রাম্পের শান্তি পরিকল্পনা এবং 36-এর নির্বাচন, এই বিষয়টি আজকে আলোচনা করব। আর আলোচনা করব যে আপনারা জানেন ট্যাক্স রিটার্ন শেষ হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অর্থাৎ বাংলাদেশের নির্বাচন, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন হাসান ফেরদৌস, মঈনুদ্দিন নাসির এবং আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রাত 12:01 থেকে শাটডাউন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং এই শাটডাউন দীর্ঘায়িত হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। তার কারণ হাউসের যিনি ডেমোক্রেট দলীয় নেতা মাইনরিটি লিডার হেকিম জেফরিস, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, তিনি স্পিকার মাইক জনসনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যেটা আশা করছেন রিপাবলিকানরা, যে ডেমোক্রেটরা তাদের বাইপার্টিসান প্রক্রিয়ায় ভোট দিবেন, যেভাবে সিনেটে দিয়েছেন কিছু সিনেটর সদস্য ডেমোক্রেট দলীয়, যারা সিনেটে বিলটি পাশ করার ব্যাপারে, বিশেষ করে 23 জন সিনেটর যারা শাটডাউন বন্ধ করার ব্যাপারে, শাটডাউন ঠেকানোর ব্যাপারে এবং ডিএইচএস ফান্ডিং বিলে সমর্থন করেছেন, হাউসে ঠিক সেই ধরনের পরিস্থিতি নাও হতে পারে। অতএব বিষয়টি বিবেচনায় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে স্পিকার জনসনকে। তার কারণ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে পার্থক্য মাত্র 4টি আসনে, এবং এই 4টি আসনের মধ্যে যদি 3 জন রিপাবলিকানও অনুপস্থিত থাকে, 4 জন রিপাবলিকান অনুপস্থিত থাকলেও সেটি আর পাস হচ্ছে না। এরপরে এর পাশাপাশি আরেকটি সংশয় যেটি স্পিকার জনসনের জন্য নতুন করে দেখা দিয়েছে, সেটা হচ্ছে রিপাবলিকানদেরও কয়েকজন সদস্য এই আইস ফান্ডিং এর সমর্থন দিতে চাচ্ছেন না। অর্থাৎ তারা আইসের যে অভিযান পরিচালনা করছেন বিশেষ করে মিনেসোটায়, তারা এই বিষয়টাতে বিচলিত এবং উদ্বিগ্ন, এবং তারা বলেছেন স্পিকার জনসনকে যে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিং এ তারা সমর্থন দিবেন না যদি না আইসের এই নির্মম অভিযান পরিচালনার প্রক্রিয়া পরিবর্তন না করা হয়। ডেমোক্রেটদের সাথে তাদের অনেকটাই মিল, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বিল পাশ হওয়ার ক্ষেত্রে মোটামুটি শক্ত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন স্পিকার জনসন। আগাম কোনো কিছু বলার সুযোগ নেই, বিশেষ করে হেকিম জাফরিসের মন্তব্যের পর। হেকিম জাফরিস বলেছেন যে ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ এই ডিএইচএস ফান্ডিং এর ব্যাপারে। বিশেষ করে তারা বলেছেন যে 2 সপ্তাহ যে সুযোগটি দেওয়া হচ্ছে ডিএসএর নীতি বিধিমালা নতুন করে প্রণয়নের জন্য, দিয়ে 2 সপ্তাহের ফান্ডিং এর মাধ্যমে এটি করা হবে, কিন্তু এটি যথেষ্ট নয়। ডেমোক্রেটরা চান যে আরো লম্বা সময়ের মধ্যে এটি করার জন্য, এবং তারা ডেমোক্রেট দল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ডিএইচএস এর অধীনস্থ ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের বিধিমালা পরিবর্তন করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা হাউজের বিলে সমর্থন দিবেন না। আর হাউজের বিল যদি সমর্থন না দেওয়া হয়, তাহলে এই শাটডাউন অব্যাহত থাকবে। আপনাদের হয়তো মনে আছে মাস কয়েক আগে আমি বলবো 43 দিন একটানা শাটডাউনের আওতায় ছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য সেই সময় কিছুটা বুঝতে পেরেছিলেন, কিছুটা শিক্ষাও তিনি পেয়েছিলেন মনে হচ্ছে, এবং এই যাত্রায় তিনি আপ্রাণ চেষ্টা করেছেন খুব দ্রুত একটি সমাধানে আসার জন্য, কিন্তু তার সেই চেষ্টাও সফল হয়নি শেষ পর্যন্ত। যদিও সিনেটে একটি বিল পাস করতে সক্ষম হয়েছেন, কিন্তু হাউস এখন দেখে বসেছে। অতএব দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত কদিনের শাটডাউনের মুখোমুখি হন ট্রাম্প প্রশাসন, সেটি এখন দেখার বিষয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি সেটি হচ্ছে যে, এবং বিশেষ করে যে 23 জন সিনেটর ডেমোক্রেটদের পাশ কাটিয়ে রিপাবলিকানদের সমর্থন দিয়েছেন, তাদের বিরূপ সমালোচনা করেছেন তাদের সতীর্থ প্রগ্রেসিভ সিনেটররা। তারা বলেছেন এর অর্থ দাঁড়াচ্ছে যে ডেমোক্রেট সিনেটররা তারা ডিএইচএস ফান্ডিং অর্থাৎ আইসের যে অপারেশন, যে নির্মম অভিযান, তাকেই মূলত সমর্থন দিচ্ছেন। এমনও মন্তব্য কয়েকজন ডেমোক্রেট দলের সিনেটর করছেন তাদের সহ তাদের ডেমোক্রেটিক পার্টির সতীর্থদের জন্য। আজকে একজন ফেডারেল জাজ মিনেসোটাতে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট অভিযান সংক্ষিপ্ত করার যে আবেদন মিনেসোটা কর্তৃপক্ষ এবং
মিনিয়াপলিস নগরী করেছিল সেটি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে মিনেসোটায় আইসের অপসারণ একটি ফেডারেল বাহিনীর আইন শৃঙ্খলা বা রক্ষায় কার্যক্রম বন্ধ করার জন্য যে কঠিন আইনি বিষয়টি রয়েছে, আইনের যে বার পার পেরোতে হয়, সেই বার পার হওয়ার জন্য পর্যাপ্ত আবেদন সাথে সংশ্লিষ্ট কাগজপত্র সেইভাবে প্রমাণ করে না যে আইসের অভিযানের ফলে মিনেসোটাতে ডেমোক্রেটিক প্রশাসন কিংবা মিনিয়াপলিসের ডেমোক্রেটিক প্রশাসনের কার্যক্রমে কোনো বাধা আসছে। অতএব বিচারক আইসের অপারেশন অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন মিনিয়াপলিস এবং মিনেসোটায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে একটি ছবি অ্যাপিস্টিনের ফাইল একটু আগে তাহের আপনাদের বলেছেন, গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম অ্যাপিস্টিনের ফাইল নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং গত বৃহস্পতিবার ইনফ্যাক্ট আপনারা জানেন ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে নতুন একটি প্রিমিয়ার হয়েছে মুভি। সেই মুভিটি হচ্ছে মেলানিয়া। মেলানিয়া ট্রাম্পের জীবন এবং তার উপর ভিত্তি করে একটি মুভি নির্মাণ করেছেন যে পরিচালক, সেই পরিচালককে দেখা গেছে বেশ কয়েক বছর আগে জেফরি অ্যাপিস্টিনের শিবিরে একজন মহিলাকে জড়িয়ে ধরে সোফার কোনায় বসে থাকা অবস্থায় ছবি, এবং সেই ছবিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে এবং সেই ছবির পরিচালক, রাশ আওয়ার ছবির বিখ্যাত পরিচালক, এবং তিনি কিন্তু এই মেলানিয়া মুভিটি নির্মাণ করেছেন এবং তার নাম হচ্ছে ব্র্যাট র্যাটনার। এই ব্র্যাট র্যাটনার মেলানিয়া মুভিরও নির্মাতা এবং তিনি রাশ আওয়ার ছবিরও নির্মাতা, এবং সেই সময়ে অ্যাপিস্টিনের শিবিরে তিনি একটি কাউচের উপরে সোফা সেটের কোনায় বসেছিলেন একজন অল্প বয়স্ক তরুণীকে জড়িয়ে ধরে, এবং তার পাশে বসেছিলেন, সেই তরুণীর পাশেই বসেছিলেন জেফরি অ্যাপিস্টিন, ছবিতে দেখা যাচ্ছে, এবং জেফরি অ্যাপিস্টিনের ডান পাশে বসা ছিল আরো একজন মহিলা। অর্থাৎ ব্র্যাট র্যাটনার যিনি মেলানিয়া মুভি তৈরি করেছেন তাকে আজকে নতুন করে আবিষ্কার করা হয়েছে জেফরি অ্যাপিস্টিনের শিবিরে একজন মহিলাকে জড়িয়ে যাচ্ছে। তবে এটি অপরাধ কিনা সেই বিষয়ে অবশ্য কোনো উল্লেখ করা হয়নি কোথাও। আরেকটি বিষয় যেটি অবশ্য মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে এই ক্যারি সেন্টার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং ভারত উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান। দুজনেই মেলানিয়ার ব্যক্তিগত আমন্ত্রণে সেখানে উপস্থিত ছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এমন একটি ঘোষণা দিয়েছেন যে ঘোষণাটি অবশ্যই ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরগুলির জন্য আমি বলবো এক ধরনের সুসংবাদ। তিনি আজকে বলেছেন যে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটল, তিনি সেই সমস্ত শহরগুলিতে ফেডারেল সৈন্যবাহিনী আর পাঠাবেন না যদি না সেই ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরগুলির কর্মকর্তারা সেই ফেডারেল বাহিনীকে সেখানে আমন্ত্রণ জানান। অর্থাৎ প্রায় 360 ডিগ্রি ঘুরে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন যে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি যতই অবনতি ঘটুক না কেন, তিনি ক্রিস্টি নোয়েমকে নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না সেই শহরগুলির কর্মকর্তারা ফেডারেল বাহিনীর উপস্থিতির জন্য আবেদন জানাবে ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো ফেডারেল বাহিনী পাঠানো হবে না। অতএব আইসের কোনো অভিযান আপাতত প্রেসিডেন্ট ট্রাম্পের যদি এই ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টিংটি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাতে আইস কর্তৃপক্ষকে যেভাবে পাঠানো হতো এখন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে সেইভাবে আর পাঠানো হবে না। এটি হচ্ছে তার সর্বশেষ সবন, যেটাকে আমি বলবো ট্রুথ সোশ্যাল মিডিয়া তিনি এটি উল্লেখ করেছেন। এবং আরেকটি জিনিস বলেছেন যে তিনি এখন প্রেসিডেন্ট ট্রাম্প উপলব্ধি করতে পেরেছেন যে ডেমোক্রেট নিয়ন্ত্রিত শহরগুলো যদিও পুয়ারলি রান, খুব খারাপভাবে পরিচালিত হচ্ছে, কিন্তু সেগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ফেডারেল বাহিনীর নয়, তিনি এটি অনুধাবন করতে পেরেছেন এবং সেই জন্যই তিনি এই সর্বশেষ সিদ্ধান্তটি দিয়েছেন। তবে যদি এটি তিনি কিছুদিন আগে তিনি অনুধাবন করতে পারতেন তাহলে হয়তো মিনেসোটাতে দুইজন আমেরিকার নাগরিকের প্রাণ হারাতে হতো না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে একজন ইউএস ডিস্ট্রিক্ট জাজ যিনি একজন ফেডারেল জাজও বটে, ফ্রেড বেরি তার নাম, তিনি আজকে মিনেসোটায় আটক হওয়া একজন বাবা এবং তার 5 বছরের সন্তান যাকে স্কুলের ড্রেসে অনেকটা স্কুল ব্যাগ থাকা অবস্থায় ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছিল, তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। তার বাবা সহ তাকে মুক্তি দিয়েছেন এবং জাজ একটি
অভাবনীয় কাজ দেখিয়েছে। আজকে তিনি তার নির্দেশের সাথে সেই ৫ বছর বয়স্ক কিশোরের ছবিটিও সেটে দিয়েছেন সেই রায়ের সাথে, যে ছবিতে তার কাঁধে ব্যাগ এবং মাথায় একটি রিং রঙের হ্যাট পরাও ছিল। সেই ছবিটিও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে রাইস কর্তৃপক্ষ যাতে ভুল না করেন কোন শিশুটিকে তাদের ছেড়ে দিতে হবে। সেই নির্দেশনায় আজকে ফেডারেল জাজ ফ্রেড বেরি দিয়েছেন মিনেসোটাতে। আরেকটা বিষয় যেটি আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত নিম্নমুখী অবস্থানে চলে এসেছে। আমরা প্রায় প্রতিদিনই আমরা এই জরিপের কথা বলছি। আজকে সর্বশেষ যে জরিপটি কথা বলছি সেটি হচ্ছে পিউ রিসার্চ সেন্টার, এবং গত পরশুদিন ২৯শে জানুয়ারি এই জরিপটি প্রকাশ করা হয়েছে, এবং এই জরিপে দেখা যাচ্ছে যে আমেরিকার ভোটাররা, তাদের মধ্যে যেটি ৩৯% ছিল দিন কয়েক আগেও প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন, সেটি এখন ৩৭% নেমে এসেছে। অর্থাৎ প্রতিদিনই কিছু না কিছু জনপ্রিয়তা তার কমতে শুরু করেছে, এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্পের যেকোনো মেয়াদের সর্বনিম্ন জনপ্রিয়তা ৩৭% তে নেমে এসেছে তার। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মাত্র ২৭% জনসমর্থন রয়েছে তার, যারা তার বিভিন্ন পলিসি প্রক্রিয়া বিধিমালাকে সমর্থন করছেন মাত্র ২৭%, এবং যেটি কিছুদিন আগেও ছিল ৩৫%। এবং আরেকটি বিষয় যেটি তিনি যেদিন হোয়াইট হাউসে এসেছিলেন সেদিন ৩৫% মানুষ সমর্থন করেছিলেন তার বিভিন্ন পলিসির ব্যাপারে। সেটিও কমে গেছে, এখন কমে প্রায় ২৭% নেমে এসেছে। প্রতি ২ জনের ১ জন, অর্থাৎ 2 to 1 66% মার্জিন ব্যবধানে আমেরিকানরা বলছে এখন যে তারা তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের ভূমিকার কারণে। প্রতি ২ জনের মধ্যে ১ জন, 2 to 1, ২ জন আমেরিকার মধ্যে একজনই সেটা বলছেন যে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রেসিডেন্ট ট্রাম্প। এবং পিউ রিসার্চ সেন্টারের জরিপে ২০২৫ সালে এই অবস্থানটি ছিল 67%। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে রিপাবলিকান দলের মধ্যেও তার জনসমর্থন কমতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ২য় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করেন তখন তার সমর্থন ছিল 67%, ৭৭ না 67% সমর্থন ছিল তার রিপাবলিকান সমর্থকদের মধ্যে, সেটি এখন নেমে এসেছে ৫৫%, ৫৬% তে তার সমর্থন রিপাবলিকান, অর্থাৎ রিপাবলিকানদের ভিতরেও তার বিরুদ্ধে অসন্তোষ জমতে শুরু করেছে। আপনার যারা ফুড স্ট্যাম্প অর্থাৎ SNAP, সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় যারা ফুড স্ট্যাম্প গ্রহণ করে থাকেন তাদের জন্য নতুন বিধিমালা কার্যকর হচ্ছে আগামীকাল ১লা ফেব্রুয়ারি থেকে। এখন যাদের বয়স ১৮ এবং নিচে, ১৮ থেকে ৬৫ পর্যন্ত যাদের বয়স, তাদের এখন বাধ্যতামূলক SNAP বেনিফিটের সুবিধা পেতে হলে তাদেরকে কাজে থাকার দেখাতে হবে, অর্থাৎ মাসে ৮০ ঘন্টা অন্তত তাদের কাজে কিংবা কাজ সংক্রান্ত কিংবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের সাথে তাদের অন্তর্ভুক্ত থাকতে হবে। ঘরে বসে থাকলে এখন আর SNAP বেনিফিট পাওয়া যাবে না। এর ফলে প্রায় ৪২ মিলিয়ন নিম্ন আয়ের আমেরিকানদের জীবন আরেকটু নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল থেকে। কারণ SNAP বেনিফিট পাওয়ার জন্য এখন চাকুরি করা কিংবা চাকুরির সুযোগ খোঁজা কিংবা চাকুরি থাকা কিংবা জব ট্রেনিং কিংবা এই ধরনের কোন কর্মকাণ্ডে লিপ্ত হওয়াটাকে প্রায় বাধ্যতামূলক করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে শুধু তারা যাদের বয়স এবং এই স্ন্যাপ বেনিফিট থেকে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে প্রায় $১৮৩ বিলিয়ন অর্থ হ্রাস করা হয়েছে ২০৩৪ সাল পর্যন্ত স্ন্যাপ বেনিফিটের আওতায়, এবং এর ফলে এই প্রক্রিয়াকে আরো কঠিন করে ফেলা হয়েছে। সেই সেই কর্মকাণ্ডকে, অর্থাৎ স্ন্যাপ কর্মসূচিকে আরো সংকুচিত করার লক্ষ্যে আমি একটু আগেই বলেছি ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত যাদের বয়স তাদের স্ন্যাপ বেনিফিট সুবিধা পেতে হলে বাধ্যতামূলক কাজে থাকতে হবে কিংবা কাজ সংক্রান্ত কোনো বিষয়ে সম্পৃক্ত থাকতে হবে। উইথআউট ডিপেন্ডেন্স যাদের থাকে এবং যাদের কোনো ডিপেন্ডেন্ট নাই তারা এই কাজটি তাদের বাধ্যতামূলকভাবে নিতে হবে। তবে কিছু ক্ষেত্রে কিছুটা আগে এই সুযোগটি ছিল মাত্র ৫৫ বছর পর্যন্ত বয়স্ক যাদের ছিল ১৮ থেকে ৫৫ তাদের বাধ্যতামূলক কাজে থাকতে হতো, কিন্তু এখন সেটিকে ৬৫ করা হয়েছে। এবং এবং প্রতিটি হাউসহোল্ড মেম্বারকে এই অতিরিক্ত কাজের চাপও গ্রহণ করতে হবে। অর্থাৎ কেউ মোদ্দা কথা হচ্ছে কেউ ঘরে বসে থাকে আর ফুড স্ট্যাম্প কিংবা স্ন্যাপ বেনিফিটের সুযোগ পাবেন না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি যে ভেটারান যারা রয়েছেন যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীতে কাজ করেছেন
এবং যাদের 24 কিংবা তার চাইতে নিচের বয়স তাদেরকেও এই বাধ্যতামূলক কাজের কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকতে হবে। এবং আরেকটা বিষয় যেটি বলা হচ্ছে যে এই আবেদন করার সময় স্ন্যাপ বেনিফিট এখন শুধুমাত্র আ আ আ যুক্তরাষ্ট্রের যারা গ্রিন কার্ডধারী তারা সবাই নয় কিন্তু। গ্রিন কার্ডধারীদেরও একটা অংশকে বাদ দেওয়া হচ্ছে। গ্রিন কার্ডধারী এবং আমেরিকান নাগরিক। আমেরিকান নাগরিকরা বাদ পড়বেন না। তাদের অন্য কোনো রেস্ট্রিকশন নাই। বয়সের রেস্ট্রিকশন ছাড়া। কিন্তু গ্রিন কার্ডধারীদের মধ্যে রেস্ট্রিকশন আছে। যাদের মধ্যে যেমন যারা কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছেন তারা এই স্ল্যাপের আওতায় সুবিধা নিতে পারবেন না। এবং যারা অন্য কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রে আইনগতভাবে অবস্থান করছেন তারাও যেমন ধরেন যারা অ্যাসাইলাম এর আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট পেয়েছেন কিংবা অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে এখনো যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার মর্যাদা পাননি কিংবা কন্ডিশনাল রিফিউজি হিসাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, তাদের কেউই এখন স্ন্যাপ বেনিফিটের জন্য আবেদনও করতে পারবেন না। এই বিষয়টি আজকে নির্দেশ করা হয়েছে। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে মনে করছি যে ডিস্ট্রিক্ট 36 এর নির্বাচন আমার বলার কথা ছিল তাহের, আমি একটু পানি পান করে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আর মাত্র 2 দিন সময় বাকি আছে এবং এই অনুষ্ঠানে আপনারা যারা দেখেছেন তারা ডিস্ট্রিক্ট 36 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি মনে করি যে আমি যতদিন যুক্তরাষ্ট্রে আছি এই প্রথম কোন একজন বাংলাদেশের পক্ষে একটি অ্যাসেম্বলিতে বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। তার কারণটা হচ্ছে যদিও নির্বাচনটি একটি স্ন্যাপ ইলেকশন যেটাকে বলা হয়, একজন প্রার্থী তার অন্য পদে নির্বাচিত হওয়ার কারণে তার আসনটি খালি হয়েছে এবং সেই আসনটি বাকি মেয়াদের জন্য যিনি বিজয়ী হবেন তিনি বাকি মেয়াদের দায়িত্ব পালন করবেন। তবে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 এ যারা ভোটার রয়েছেন তাদের আমি এই অনুষ্ঠানেও আমরা অনেকবার জানিয়েছি, তাদের এক বড় অংশ হচ্ছেন বাংলাদেশিরা। এবং সাধারণত এই ধরনের স্ন্যাপ ইলেকশনে অন্যান্য কমিটির মানুষজন আগ্রহ দেখায় না, এমনকি কবে ভোট অনেক ভোটার তাও জানেন না। কিন্তু মেরি জোবাইদা এবং তার নির্বাচনী টিম গত 1 মাসেরও বেশি সময় ধরে সমগ্র অস্ট্রেলিয়া চষে বেরিয়ে যে জিনিসটি আমাদের কানে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন এবং আমি মনে করি প্রতিটি বাঙালি এই বিষয়ে অবহিত, প্রতিটি বাংলাদেশি ভোটার এই বিষয়ে অবহিত। কেউ এখন আর বলার সুযোগ নেই যে তারা জানেন না যে ডিস্ট্রিক্ট 36 এ একজন বাংলাদেশি প্রার্থী যার বিজয়ের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে স্ন্যাপ ইলেকশনে, তাকে তার কথা কেউ জানে না। অতএব বাংলাদেশিরা যদি এই নির্বাচনে তাদের অন্তত একটু সময় ব্যয় করে কয়েকটি ঘন্টা, যারা ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন তাদেরকে আগাম অভিনন্দন। তারা একটি মহান কাজ করেছেন। একজন বাংলাদেশীকে আলবেনিতে অ্যাসেম্বলিতে পাঠানোর ব্যাপারে তাদের ভূমিকা যত বছর এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সম্প্রদায়ের কথা আলোচিত হবে, বাংলাদেশী আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশীদের কথা বিবেচিত হবে, ততদিনই এই নামটি উচ্চারিত হবে। কিন্তু পাশাপাশি এখনো সময় বাকি আছে। নভেম্বরের 2 তারিখ, খুব 3 তারিখ খোদা তাহের 3 তারিখ, 3 তারিখ নভেম্বর 3 তারিখ মঙ্গলবার ভোটদান। আপনারা একটু কষ্ট করে হলেও ভোট দিবেন এবং আমি মনে করি এটা আমাদের সকলের গর্বের বিষয়। আমি প্রার্থীকে চিনি বা নাই চিনি, প্রার্থী সম্পর্কে তেমন জানি বা নাই জানি, যদি আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের আবেগ বাংলাদেশের প্রতি, যদিও আমরা অনেকেই আমেরিকান নাগরিক, যারা ভোট দিব তারা সবাই আমেরিকান নাগরিক, কিন্তু তা সত্ত্বেও একজন বাংলাদেশী যিনি আমার ভাষায় কথা বলেন, যিনি আমার বোন, আমার আমার অনেকের আন্টি, অনেকের মা, অর্থাৎ সেই বিবেচনাতে আপনারা একজন বাংলাদেশীকে যদি সেখানে নির্বাচিত করেন, আমি মনে করি আগামী দিনগুলিতে আমাদের একটি শক্ত ভিত্তি স্থাপিত হবে। আমরা কারো মাধ্যমে, কারো ভায়া হয়ে আমাদের দাবি-দাওয়া পেশ করার আর প্রয়োজন হবে না। আমরা নিজেরাই আমাদের একজন শক্তিশালী প্রার্থীকে সেখানে দেখতে পারবো। তো আমার বিনীত অনুরোধ, আপনারা যারা ভোট দিতে যাবেন অন্তত একবার, যদিও মেরি জোবাইদার প্রতি অনেক অবিচার করা হয়েছে এবং তিনি একজন যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে এবং যে বিষয়টি তার নির্বাচনী প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথাটি আগে কেউ বলেননি, সেটি হচ্ছে যে আমরা ইনক্লুশনে বিশ্বাস করি। আমরা ইনক্লুসিভ হতে চাই। আমরা এখন আর বাইরে থাকতে চাই না। আমরা শুধু অন্যদের ছবি নিয়ে রাস্তায় মিছিল করব, ওকে ভোট দেওয়ার চিৎকার করবো, সেটা চাই না। আমরা এই প্রসেসটার সাথে ইনক্লুড হতে চাই এবং এই ইনক্লুশনের সাথে আরো অন্য সম্প্রদায়ের লোকজনও অন্তর্ভুক্ত আছে, সেটাও আমাদের জন্য আসার কথা। আমি মনে করি বাংলাদেশিরা যারা এখনো ভোট দেননি, যদি একটু কষ্ট করে মঙ্গলবার দিন কিংবা আরো একদিন হয়তো খুব সম্ভবত আর্লি ভোটিং এর সময় বাকি আছে, আপনারা ভোট দিলে একজন বাংলাদেশী আলবেনিতে তার দীপ্ত পদক্ষেপে আমাদের সকলের কথা তুলে ধরতে পারবেন। সকলকে ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং যে আর্লি ইলেকশন হচ্ছে এটা আগামীকাল আর্লি ইলেকশন চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত, এরপরে সোমবার গ্যাপ, মঙ্গলবারে ফাইনাল ভোট হবে। সো আপনারা পারলে কালকেই ভোট দেবেন, না হয় আপনার মঙ্গলবারে ভোট হবে, সোমবার কোন ভোট হবে না, মঙ্গলবারে ভোট হবে। আমরা আশা করি বাংলাদেশ সবাই ভোটে অংশগ্রহণ করবেন এবং আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন। বাট বাংলাদেশ হিসাবে এই প্রথম এই ডিস্ট্রিক্টে এইখানে জোহরান মামদানি আগে ছিলেন, জোহরান মামদানি সাউথ এশিয়ান মুসলিম, এবং এইটা এখন যখন আপনার রিপ্লেস হবে, যদি আমরা একজন সাউথ এশিয়ান বাংলাদেশিকে রিপ্লেস করতে পারি, এটা আমাদের সবার জন্যই গৌরবের বিষয় হবে। সো আশা করি, এবং আমাদের প্রয়োজন আসলে এই সময় আমাদের নিজস্ব ভয়েস। আমরা আশা করব যে আপনারা সবাই ভোট দেবেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন। কালকে সকাল 10টা থেকে ভোট শুরু হবে, বিকাল 6টা পর্যন্ত ভোট চলবে। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার বলে দিই, মিস্টার জাভেদ উদ্দিন, ওনার নাম্বার হচ্ছে 347-898-8383। ওনার নাম্বারে যোগাযোগ করে ওনারা দরকার প্রয়োজনে আপনারা যদি ট্রান্সপোর্টেশন দরকার হয়, ওনারা ট্রান্সপোর্টেশন ঘর থেকে নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং আপনাদেরকে ঘরে আবার পৌঁছিয়ে দেবেন। সো যোগাযোগ করবেন, আবার বলে দিই 347-898-8383, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনার কাছে একটু যাই আগে জানিয়ে একটু যে আজকে যে 5 বছরের একটু শিশু নিয়ে অনেক নাটকীয় ঘটনা ঘটেছিল, যেটা আপনারা নিউজ করেছেন, এটা হোয়াটস হ্যাপেন টুডে? বেসিক্যালি যে ঘটনাটি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই টাচ করেছিল। 20 জানুয়ারি একটি ছবি, একটি বাচ্চা রামোস, 5 বছর বয়সী একটি বাচ্চা, দেখা গেছে যে একটি স্টিল ছবি, কেউ হয়তো ভিডিও ধারণ করেছে এবং পিছনে আইস তার ব্যাগটা ধরে রেখেছে, এবং সেই ছবিটি দেখা গেছে যে পিছনে কাঁধে একটি ব্যাগ এবং মাথায় একটা খরগোশ আকৃতির টুপি। তার অপরাধ হচ্ছে সে একজন অবৈধ অভিবাসী এবং তার বাবা একজন অবৈধ অভিবাসী, যেটা দুইজনকে আটক করে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। এবং সেই সময় এই ছবিটি এবং এই খবরটি পুরো জায়গায় ছড়িয়ে যায়। আপনি জানেন যে মিনিয়াপলিসে এমনিতে রেইনি কোটস এবং প্রেটির মৃত্যুর ঘটনার পর থেকে খুব স্বাভাবিকভাবে উত্তাল যুক্তরাষ্ট্র, এবং শুধু যুক্তরাষ্ট্র না, যেভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার যে ধরন, সেটা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের সচেতন নাগরিকদের ক্ষেত্রে এক ধরনের ডিফারেন্ট ফিলিং সিস্টেম হয়েছে। এবং শুধু ডেমোক্রেটরা না, রিপাবলিকানরাও এই বিষয়টা নিয়ে তুমুল সমালোচনা করেছেন। আচ্ছা, যাই হোক, আমি মূল যে বিষয়টি ফিরে আসতে চাই, যে সবচেয়ে ভালো যে খবর, যে বিচারক এই 5 বছরের রামোস এবং তার বাবাকে মুক্তির নির্দেশ দিয়েছেন। তো এই খবরটি একটি খুব ভালো খবর, এবং স্বাভাবিকভাবে এই খবরটি আমার কাছে আছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আমি যে কথাটি বলতে চাই, যে আমরা যে সংবাদটি করেছি, এবং মূলত এই রামোস, রেইনি গুড এবং প্রেটি, এই সবগুলো মিনিয়াপলিস কেন্দ্রিক, অর্থাৎ মিনেসোটা কেন্দ্রিক এই বিষয়গুলো জন্য আমরা আজকে যেটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং আইসকে বেসিক্যালি প্রত্যাহার বা নিষিদ্ধ করার জন্য তারা কিন্তু তুমুল ভাবে আন্দোলন করছে, এবং এই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে খবর। গতকালকে আপনার আরেকটা খবর ছিল, গতকালকে যেটা আমরা একটু আলোচনা করেছিলাম। একটা বিচারক আছে, একটা অভাবনীয় কাণ্ড ঘটিয়েছেন। সাধারণত বিচারকরা এটা করে না। এই রামোসের মুক্তি দেওয়ার সময় তিনি তাদের জাজমেন্টটা, সেই জাজমেন্টের সাথে রামোসের একটা 5 বছরের কিশোরের একটা ছবি সেটে দিয়েছেন। এই ছবির কিশোরটাকে রিলিজ করতে হবে, যে ছবিটি সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। বিচারকরা সাধারণত তাদের রায়ের সাথে কখনো কোনো ছবি সেটে দেন না। আমি অ্যাড করি যে বোধ করি ছেলেটি ইলিগাল নয়, ছেলেটি বোধ করি আমেরিকা জন্মগ্রহণ করা লিগ্যাল সিটিজেন। 2024 সালে আমি যতটুকু খবর পেয়েছি, আমার তথ্য ভুল হতে পারে, আমরা ওই সংবাদে যেটা পেয়েছি 2024 সালেই তার বাবা এবং রামোসকে নিয়ে বেসিক্যালি এসেছিল। এবং আইনি ভাষায় যেটা আমরা সংবাদে পেয়েছি, আইনি ভাষায় যেটা সংবাদে আমরা পেয়েছি, জনাব হাসান ফেরদৌস ভাই, আমার তথ্যগত ভুল হতে পারে, আমরা যেটা সংবাদ করতে গিয়ে দেখেছি যে 2024 সালে যেভাবে করে রামোস এবং তার বাবা যুক্তরাষ্ট্রে এসেছে, সেটাকে
আইস বলছে অবৈধ। হ্যাঁ, কিন্তু রামোসের আইনজীবী যেটা ব্যাখ্যা দিয়েছে আদালতে, যে সঠিক তথ্য নিয়ে যে আবেদন করা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য, আদালত তাদের থাকার জন্য কোনো ধরনের তথ্যগত কোনো ত্রুটি পায়নি। যে ডকুমেন্টেশন গুলো সাবমিট করা হয়েছে সেই জায়গাতে আদালত থেকে অনুমতি নিয়ে রামোস এবং তার বাবা বসবাস করছিল যুক্তরাষ্ট্রে। এই জন্য সেক্ষেত্রে এই বিষয়টিকে আদালত কিছুক্ষণ আগে নাজমুল হাসান ভাই যেটা বললেন যে কোনো বিচারের রায়ের সময় একটি ছবি আসলে অনেক কিছু বলে দেয়। আমরা যারা সংবাদকর্মী, আপনারা অনেক সিনিয়র জার্নালিস্ট, আপনি বুঝেন একটা ইনোসেন্ট মুখ, একটা অবুঝ মুখ, তার পেছনে যে ব্যাগটা ধরেছিল বিচারক আজকে আদালতের রায়ের সময় সেই ছবিটি, একটা ইনোসেন্ট মুখের ছবি, এবং এই ছবিটি দেখিয়ে যে মন্তব্য করেছে সেটা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের আদালতের রায়ের সময় আমার মনে হয়, আমি যতটুকু জেনেছি, এটা বিরল একটি ঘটনা। রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে যাই যে বোর্ড অফ পিস প্রেসিডেন্ট ট্রাম্পের, যেটা গাজাকে রিকনস্ট্রাকশনের জন্য তিনি করেছিলেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গাজায় আপনার মানুষ মারা হচ্ছে, মানুষ মরছে এবং একটা মানবতার জীবনযাপন করছে। হোয়াট ইজ দ্য প্রোগ্রেস হি মেড? এনি প্রোগ্রেস? ধন্যবাদ তাহের। বোর্ড অফ পিসের প্রোগ্রেসের আগে আমি অন্য প্রোগ্রেসের কথা বলি। জি, আর তা হচ্ছে যে গতকাল ইসরায়েলি বোমায় মারা গেছে 31 জন শিশু সহ। এটা এক ধরনের প্রোগ্রেস। এবং ইসরায়েলি সরকার স্বীকার করেছে যে রাফলি 70,000 মানুষ মারা গেছে গাজায় এই যুদ্ধে, যেটাকে আমরা জেনোসাইড বলছি। এটা 1 নম্বর। আর 2 নম্বর, মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছে $6.6 বিলিয়ন অস্ত্র তারা বিক্রি করবে ইসরায়েলকে। কংগ্রেসকে পাশ কাটিয়ে $6.6 বিলিয়ন অস্ত্র বিক্রি করা হবে ইসরায়েলকে। এটা এক ধরনের প্রোগ্রেস। অন্যদিকে যেটাকে আমরা বলছি বোর্ড অফ পিস, যার লক্ষ্য আপনি ঠিকই বলেছেন, মূলত গাজা রিকনস্ট্রাকশন এবং সিজফায়ারের পরবর্তী স্টেপটাকে এগিয়ে নেবার জন্য করা হয়েছিল, এবং নিরাপত্তা পরিষদে জাতিসংঘের একটা প্রস্তাব গৃহীত হয়েছিল। কিন্তু এটা কোনোভাবেই একটি ইন্ডিপেন্ডেন্ট বডি না যা কিনা জাতিসংঘকে রিপ্লেস করবে। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব চাচ্ছেন যে জাতিসংঘকে সাপ্লেন্ট করে, তাকে বাতিল করে তার জায়গায় নতুন একটি সংস্থা গড়ে তুলবেন তিনি হবেন প্রধান, তিনি হবেন তার চেয়ারম্যান, আজীবনের চেয়ারম্যান, রিটায়ার না করা পর্যন্ত তিনি হবেন চেয়ারম্যান, এবং সকল সিদ্ধান্ত তিনি একমাত্র, ভিটো তার থাকবে, কোনটা হবে কোনটা হবে না এ বলার একমাত্র অধিকার ডোনাল্ড ট্রাম্প সাহেবের হবে। তিনি 60টা দেশকে ইনভাইট করেছিলেন এই বোর্ড অফ পিসে জয়েন করবার জন্যে। আই থিঙ্ক গোটা 20 দেশ ইতিমধ্যে সম্মতি জানিয়েছে, তার মধ্যে 8টি বোধ করি আরব দেশ আছে। কিন্তু লিটারালি কোনো ইউরোপীয় দেশ এখন পর্যন্ত সমর্থন দেয়নি এই বোর্ড অফ পিস। শুধু তাই না, অনেকে সরাসরি প্রত্যাখ্যান করে, যেমন ইউকে, ফ্রান্স, স্লোভেনিয়া, প্রায় সকল নেটোভুক্ত ইউরোপীয় দেশগুলি বলেছে যে না, জাতিসংঘকে বাদ দিয়ে নতুন সংগঠন তুমি করবে, তার মধ্যে আমরা নেই। এটা একটা ব্যাপার। 2 নম্বর, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেক আগে থেকেই মাল্টিল্যাটারালিজম বা বহুপাক্ষিকতার বিরুদ্ধে। তিনি মনে করেন জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। ইনফ্যাক্ট তার যে পরিকল্পনা, তার যে ভিশন, সেই ভিশন বাস্তবায়নে জাতিসংঘ একটা বাধা। তিনি এক্স্যাক্টলি ভাষায় কথা বলেছেন, জাতিসংঘ ইজ গুড ফর নাথিং তিনি বলছেন। এবং আমরা অনেক পয়সা দিই, অনেক টাকা দিই আমরা, কিন্তু আমরা তার কোনো ফলাফল পাই না। ফলে প্রকারান্তরে জাতিসংঘকে বাদ দিয়ে পাশ কাটিয়ে আরেকটি জাতিসংঘের মতো সংস্থা, কিন্তু যার লক্ষ্য একমাত্র হবে মার্কিন স্বার্থকে রক্ষা করা, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প সাহেব নিজে ব্যক্তিগতভাবে আগ্রহী হবেন শুধুমাত্র সে সমস্ত ইস্যুগুলিকে তিনি হ্যান্ডেল করবেন। আমরা দেখেছি একটি ম্যাপ ছাপা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে, যেখানে বোর্ড অফ পিসের কেন্দ্র বলতে মূলত বোঝানো হচ্ছে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা এবং অংশত মিডল ইস্টের একটা অংশ বলা হচ্ছে। পুরো বিষয়, পুরো আফ্রিকাকে তিনি বাদ দিয়েছেন, এশিয়ার অধিকাংশ এশিয়া তিনি বাদ দিয়েছেন। ফলে
শুধুমাত্র মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলিতেই এই বোর্ড অফ পিস কাজ করবে, সেটা ভয়ের না, ঠিক আছে কাজ করলে কাজ করুক। ভয়টা হচ্ছে যে এটা লিটারেলি একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ অপছন্দ দ্বারা নির্ধারিত হবে, ডিসাইডেড হবে। আপনারা জানেন এর আগে প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে তিনি আন্তর্জাতিক আইন মানেন না, তিনি স্ট্রেটই কথা বলেছেন। নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে তার সাক্ষাৎকারে আপনারা দেখেন, গত মাসে সাক্ষাৎকার ছাপা হয়েছে, তাদের প্রশ্ন করা হয়েছিল যে তোমাকে ঠেকাতে পারে কোনটা, কোনটা তোমার জন্য বাধা হতে পারে। তিনি বলছেন যে একমাত্র আমার মোরালিটি, একমাত্র আমার সেন্স অফ রাইট অ্যান্ড রং, আমি কোনটা ঠিক বলি কোনটা মন্দ বলি সেটাতে ঠিক হবে আমার সিদ্ধান্তগুলি, আইন নয়। এবং এটা হচ্ছে ভয়ের কথা, যখন জাতিসংঘের মতো সংস্থাকে বাদ দিয়ে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছের উপরে আন্তর্জাতিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার ব্যবস্থা করা হয়, তাতে ভয়ের যথেষ্ট কারণ আছে। আমার নিজের ধারণা, ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতা ত্যাগের পরে 2018 সালে যখন তার পরবর্তী নির্বাচনের সময় তিনি এই চাকরি ছেড়ে দেবেন, নিজের জন্য একটা চাকরি তিনি ব্যবস্থা করছেন। এ হচ্ছে সেই চাকরি যে যাতে তিনি রিলেভেন্ট থাকবেন। হি ইজ নো লঙ্গার প্রেসিডেন্ট অফ আমেরিকা 28 সালের পরে, কিন্তু পলিটিক্যালি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তিনি প্রাসঙ্গিক থাকবেন এই বোর্ড অফ পিসের মাধ্যমে। ফলে একটা চমৎকার পেনশন ব্যবস্থা তিনি করে ফেললেন এই বোর্ড অফ পিসের মাধ্যমে। আমার মনে হয় না যে এই জিনিসটা টিকবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘের মহাসচিব এটাকে প্রত্যাখ্যান করেছেন, ইউকে প্রত্যাখ্যান করেছে, ফ্রান্স প্রত্যাখ্যান করেছে। শুধুমাত্র কয়েকটি আরব দেশ দেখতে পাচ্ছি আমরা, অনলি ইফ ইট ইজ রিলেভেন্ট টু গাজা তারা বলেছে, অন্য কোনো ক্ষেত্রে তারা মাথা গলাবে না। আমরা দেখেছি পাকিস্তান আছে, টার্কি আছে, ইসরায়েল আছে। ভাবুন আপনি, গাজার কথা বলা হচ্ছে, গাজায় ধ্বংস করলো ইসরায়েল, সেই ইসরায়েলকে ডেকে আনা হচ্ছে এই বোর্ড অফ পিসে। পুতিনকে ডাকা হয়েছে, পুতিন যার নামে কিনা জাতিসংঘ বলতে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাকে যুদ্ধাপরাধী বলে তার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা, তাকে আনা হচ্ছে এই বোর্ডে, যদি তিনি এখনো সম্মতি দেননি। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বলা হয়েছে যদি তুমি $1 বিলিয়ন দাও, $1 বিলিয়ন দিলে তুমি এই বোর্ডের পার্মানেন্ট মেম্বার হতে পারবে। মানে সবই ট্রানজ্যাকশন, সবই শান্তি নয়, মূল ব্যাপারটা হচ্ছে ব্যবসা। এখানেও ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা ব্যবসার পথ খুলে ফেলেছেন, এবং এই টাকাটা কে হ্যান্ডেল করবে, কিভাবে ম্যানেজ হবে, কোন ফান্ডে যাবে, স্ক্রুটিনাইজ কে করবে, অ্যাপোর্শন কে করবে, কোনো খবর নেই। কিন্তু তুমি এখন যদি $1 বিলিয়ন দাও, তুমি যেই হও না কেন, পুতিন যেমন একজন যুদ্ধাপরাধী, আর একজন মনে করা যাক রেপিস্টও $1 বিলিয়ন দিয়ে অনায়াসে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে পারে। আমার মনে হয় যে বিশ্ব এই ব্যবস্থাকে মেনে নেবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। বাট হোয়াট অ্যাবাউট দি মিডল ইস্টের যে অন্য যে মুসলিম দেশ যেগুলো আছে, এদের হোয়াট ইজ দেয়ার রোল? এই দেখতে পাচ্ছি আমরা সৌদি আরব সহ কয়েকটি দেশ এই মুহূর্তে সম্মত হয়েছে বোর্ড অফ পিসে যুক্ত হতে, মূলত ট্রাম্প সাহেবকে খুশি করতে। যেমন ইজিপ্ট সম্মত হয়েছে, কাতার সম্মত হয়েছে, ওমান সম্মত হয়েছে, মূলত ডোনাল্ড ট্রাম্প সাহেবের ভালো বুকে, গুড বুকে থাকবার জন্যে। তবে তারা বলেছে অনলি ইফ ইট পারটেন্স টু গাজা, শুধুমাত্র গাজার ব্যাপারে, গাজার শান্তি এবং রিকনস্ট্রাকশন, পুনর্গঠনের ব্যাপারে আমরা আছি, এর বাইরে কিছু নয়। রাইট। সো আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনের যে রঙ্গ, এই রঙ্গকে আপনি কিভাবে উপভোগ করছেন? না রঙ্গ কেন, আমি মনে করি এটা একটা যে ফেস্টিভ অ্যাটমসফিয়ারের কথা ইউনূস সাহেব বলেছিলেন, আমি তাই দেখছি। আমি তো চমৎকার, সারা সকাল থেকে দেখেন আপনি, সারা দেশ জুড়ে সারা একের পর এক মিছিল চলছে, মিটিং হচ্ছে, উঠোন বৈঠক হচ্ছে। ঠিক আছে, 2 জন মারা গেছে, এবং 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 এখন দেখা যায় সকালেও জনসভা হয়, আপনার সকাল 8টা-9টার সময় জনসভা। মানেটা কি? লোকের আগ্রহ এই পরিমাণ বেড়েছে। লোকের আগ্রহটা কেন হয়েছে? প্রথমত 15 বছর আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি, এখন সুযোগ এসেছে একটা ভোট দেবার। তার চেয়ে বড় কথা, আমরা এমন এক সরকার গঠন করতে পারি যে সরকারকে আমরা চাই, আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। ফলে আমি এতে রঙ্গ দেখি না, আমি মনে করি এটাই এক্সপেক্টেড ছিল, তাই হচ্ছে। সমস্যা আছে, সমস্যাতে আমাদের সমস্যা নেই আবার এমন কোনো কিছু হতে পারে নাকি? অবশ্যই সমস্যা আছে, কিন্তু লক্ষণটা কি, প্রক্রিয়াটা কি? যেমন ধরো যে আমি একটা কথা আপনাকে বলি, আপনার প্রোগ্রামই আমরা শুনেছি অনেকেই বলে নির্বাচন হবে না, বলেছে না? আপনাদের প্রোগ্রামই দেখেছি, ঢাকা টেলিভিশন সবাই বলেছে, অনেকেই বলেছে, সবাই না অনেকে বলেছে নির্বাচন হবে না। এখনো বলা হচ্ছে, আমি একটু আগে দেখলাম ফেসবুকে, এখনো বলা হচ্ছে যে 6 তারিখে নাকি কোন সিদ্ধান্ত আসছে একটা, যে সিদ্ধান্ত অনুসারে এই নির্বাচন বাতিল হয়ে যাবে। এটা ফেসবুকের আমাদের আওয়ামী বন্ধুরা দিনরাত করে বেড়াচ্ছেন। নির্বাচন ঠেকানো যাবে না। ঠেকানোর চেষ্টা কেন করা হচ্ছে? আবারও বুঝিয়ে বলি, কারা চায় নির্বাচন হবে না? কারা চায়? 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর, 30 বছর, 31 বছর, 32 বছর, 33 বছর, 34 বছর, 35 বছর, 36 বছর, 37 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর, 41 বছর, 42 বছর, 43 বছর, 44 বছর, 45 বছর, 46 বছর, 47 বছর, 48 বছর, 49 বছর, 50 বছর
একমাত্র তারাই যারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে আছে এবং যারা জানে নির্বাচন একবার হয়ে গেলে কিন্তু তাদের পক্ষে আর এই বর্তমান ক্যাম্পেইন করা পসিবল হবে না। বর্তমান ক্যাম্পেইনটা কি? তারা বলছে ইউনূস সরকার অবৈধ, ফলে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ, বিক্ষোভ সবই জায়েজ। কিন্তু যখন একবার নির্বাচন হয়ে যাবে, দেশে 60%, 70% লোক ভোট দেবে, ক্ষমতা যে আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, যখন সরকার গঠিত হবে, আপনি তাকে কি করে প্রত্যাখ্যান করবেন? যে নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন অবজারভার পাঠাচ্ছে, আমেরিকা অবজারভার পাঠাচ্ছে, বিশ্বের প্রায় 30টি দেশের লোকজন আসছে নির্বাচন দেখতে, আপনি কিভাবে তাকে প্রত্যাখ্যান করবেন? তার তো কোনো সুযোগ নেই, পসিবিলিটি নেই। ফলে তখন এইটা ঠেকানোর জন্যই দেখবেন আপনি সর্বতোভাবে চেষ্টা হচ্ছে। আর এই ফেসবুকে এবং বিশেষ করে আমাদের টক শোতে কেন এরা বলছে নির্বাচন হবে না? কারণ এটা তো একমাত্র পুঁজি ভাই। টক শোতে কথা বলে কি নিয়ে আমরা? রঙ্গ তামাশা যে আপনি বললেন, টক শো হচ্ছে রঙ্গ তামাশা, যেখানে আমি আমার পুঁজিটা কি? আমার পুঁজি একটাই, নির্বাচন হয়ে গেলে দিয়ে আমি কথা বলবো কি নিয়ে? নির্বাচন হয়ে গেলে আমি চাপাবাজি করবো কি নিয়ে? ফলে চাপাবাজি করবার জন্যই চাই আমি নির্বাচন না হোক। কিন্তু নোবডি ক্যান স্টপ ইলেকশন প্রসেস। নির্বাচন হবে এবং বাংলাদেশ, আমি বিশ্বাস করি, সঠিক পথে এগুবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা মহিউদ্দিন নাসের, আপনি তো অনেক দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছেন বাংলাদেশে এবং বিভিন্ন কাগজের আপনি শীর্ষ পদে ছিলেন। সো আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি, তার তৎপরতা, এবং আগের যে নির্বাচনগুলো হতো এই নির্বাচন আর এই যে এবারের যে নির্বাচনের যে প্রচারণা, এই প্রচারণার গুণগত পার্থক্য কি চোখে পড়ছে আপনার? আপনাকে ধন্যবাদ আমাকে আনার জন্য। আমি আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একমত সম্পূর্ণ। কারণ এই যে যারা নির্বাচন হবে না এটা বলছে, তারা নির্বাচন হয়ে গেলে তাদের কিন্তু রেসপন্সিবিলিটি যেটা হবে সেটা নিয়ে তাদের চিন্তা করা উচিত। তারা এই সমস্ত এগুলো না করে। কারণ আমি আজকেও কিছুক্ষণ আগে আপনার এখানে আসার আসে, আমি বাংলাদেশের ক্যাবিনেটে আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন একজনের সাথে আমার কথা হয়েছে, আমি নাম প্রকাশ করতে চাই না। উনি অফিস টফিস গোছাচ্ছেন যাতে 16 তারিখ উনি চলে যাবেন। অনেকে বলতেছে যে 6 মাস পরে পর্যন্ত থেকে যাবে, এটা মিথ্যা কথা। উনি বলছেন যে আমি অফিস গোছাইতেছি, আমি সবকিছু করতেছি, কারণ 16 তারিখে আমি 12 তারিখ বড় জোর 16 তারিখ পর্যন্ত এই সরকার আছে, তারপরে চলে যাবে। এবং মানে ওনারা অফিস টফিস গোছাচ্ছেন, 17 তারিখ চলে যাবে। কারণ নির্বাচন হবে এবং 100 ভাগ হবে, এবং সেটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সপেক্টেড যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে। কারণ এক্সপেক্টেড রেজাল্ট নাও হতে পারে। এক্সপেক্টেড রেজাল্ট না হলে তার পরবর্তীকালে মানুষ কিভাবে আপনার চলবে সে, কারণ যেভাবে পিটাপিটি হচ্ছে, যেভাবে মারামারি হচ্ছে, যেভাবে লুটতরাজ হচ্ছে, যেভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, এবং মানে কোন পার্টি দেখাচ্ছে সেটা আমি নাম উচ্চারণ করতে চাই না। কারণ এরা কিন্তু যারা উচ্চারণ করেছে গত 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে একটা কথাও বলে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আপনি জুলাই বিপ্লবের সম্পর্কে তারা কোনো পজিটিভ উচ্চারণ করে না, এবং এদের ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত, এবং তারা আপনার মানে গ্রামে গঞ্জে মানুষ বোবা হয়ে গেছে। কারণ বলছে যে আমরা কি হারিয়ে কি পেলাম, এটা নিয়ে মানুষ হয়ে গেছে। তবে নির্বাচনে মানুষ নীরবে ভোট দেবে। এখন অনেকেই বলে যে 1991 সালের মতো অবস্থা হয়ে যাবে। তো 1991 সালে আমার কেন মনে আছে, জাপানি পর্যবেক্ষকরা আসছিল, তখন আমাদেরকে পিএডি থেকে একটা গাড়ি দিয়ে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে রিসিভ করার জন্য। তারা একটা প্রেস কনফারেন্সের মতো করবে। যাওয়ার সময় পথে অনেক লোক, আমার গাড়ির মধ্যে আছি আমরা, সবাই বলতেছে যে এই পার্টি জিতবে, এই পার্টি জিতবে। আমি বললাম যে ভাই যতই বলেন না কেন, কিন্তু ইলেকশনের দিন উল্টে যাবে সব। এটা বলার সাথে সাথে আমাকে পারে নাই যে ওইখান থেকে গাড়ি থেকে ফেলে দিতে, এরকম অবস্থা। তো এরকমও আপনার মানে হচ্ছে বিষয়টা। কারণ যদি যারা নীরবে কিন্তু বিপ্লব হয়ে যাবে এইবার যে মানুষ যেটা বলতেছে। কারণ ওখানে আমাদেরও তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং আমাদের সবাই তো আছে, তারাও বলে যে ভাই এখন ভয়ে লোকে কথা বলে না। কারণ ভয়ে, আগে ছিল আওয়ামী লীগের ভয়, এখন কার ভয় সেটা বলে না, বলে যে কারণ এখন যার ভয় সেটা আমরা বলতে চাই না। আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি মানুষ পরিবর্তন চায়, এবং পরিবর্তন হবে সেটা আমি জানি না, বাট 16 তারিখ 12 তারিখ নির্বাচনের পরবর্তী
পর্যায়ে মানুষ এখন ভীত আছে, একটু সন্ত্রস্ত আছে, একটু কি হতে পারে যদি উল্টা হয়। কারণ মানুষ ভোট দিতে না পারলে, নিজের চয়েস অনুসারে ভোট দিতে না পারলে ভোট কেন্দ্রে নাও যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এইবার কিন্তু প্রথমবারের মতো খুব রেকর্ড সংখ্যক মাইনরিটি লোক ভোট দিবে, এটা বলছে আমাকে তারা লোকালি যারা আছে। কারণ মাইনরিটির অনেকেই বলে যে মাইনরিটি লোক ভোট দিতে যাবে না, আমার মনে হয় না। আমি পুরোপূর্ণভাবে সারিয়ে হাসান ফেরদৌস ভাইয়ের সাথে একমত যে নীরব বিপ্লব হয়ে যেতে পারে আগামী 12 তারিখ। এবং এটা যদি হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হবে। আমি আরেকটা জিনিস একটু লক্ষ্য করি যে আমাদের বিএনপি একটা জোয়ার আছে বিএনপির, আপনার মানে যেমন বেগম জিয়া মারা গেছে, তার একটা প্রতি সিম্পেথি আছে। তবে বেগম জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপির সাথে এই বিএনপির পার্থক্য আছে। এবং একইভাবে 1990, 1991, 2001 সালের জামাত ইসলামের সাথেও এই জামাত ইসলামের একটু ভিন্নতা আছে। কারণ জামাত ইসলাম এখন বলে না যে তারা শরীয়ত মোতাবেক দেশ চালাবে, তারা বলে যে এখন সংবিধান অনুসারে দেশ চালাবে। সেটা যদি তারা মিন করে, তাহলে আমার মনে হয় মানুষের নতুন করে ভাবার ব্যাপার রয়েছে। নতুন করে অনেকে অনেক কিছু ভাববে এবং অনেকে অনেক কিছু ভাববে, অনেক কিছু বলবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই নির্বাচনের পর মানুষ যদি কোনো তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত ব্যবস্থা যদি না পায়, তাহলে কিন্তু এই দেশের মানুষের ভাগ্য অত্যন্ত খারাপ বলতে হবে। আমার মনে হয় এটুকুই। আর যদি বলেন তাহলে পরে আমি পরবর্তীকালে বলবো, পরে আপনি অ্যাড হব। আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু দেখলাম যে বাংলাদেশের সব গণমাধ্যমে একটি সংবাদ সামনে এসেছে যে ইসির দায়িত্বহীনতায় প্রায় 14,000 সাংবাদিকের যে ব্যক্তিগত তথ্য, তাদের এনআইডি 2 ঘন্টার জন্য সামনে এসেছিল, অর্থাৎ পোর্টালের সামনে চলে এসেছিল, এবং প্রথম আলো সহ অনেক গুরুত্বপূর্ণ গণমাধ্যম সংবাদটি প্রচার করেছে। এই বিষয়ে আমি জানতে চাই যে কেন এমন ঘটনা ঘটলো, বা এটা আমি যতটুকু জেনেছি বাংলাদেশে যারা সংবাদকর্মী বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছে, নির্বাচন কমিশনে যারা দায়িত্বে থাকেন তারাও ইসির উদাসীনতা এবং অবহেলাকে দায়ী করেছেন, এবং এরই মধ্যে সংবাদটি এসেছে। এই বিষয়ে কিছু যদি কোনো আরো বাড়তি তথ্য পেতাম। আচ্ছা, এটা কি আমাকে প্রশ্নটা করছেন না? জি জি জি, যেহেতু আপনি সংবাদে আমি দেখেছি আপনার মানে যে এটা যে অবাধ তথ্য প্রবাহ থাকা উচিত। তবে আমি সাংবাদিকদের একটু হতবাক হয়ে গেছি জিল্লুর রহমান সাহেবের ইন্টারভিউটা দেখে আজকে প্রথম আলোতে। উনি বলছেন যে নির্বাচনের কোনো ঢেউ নাই, নির্বাচনের কোনো কাঙ্ক্ষা নাই। আমি অবাক লাগে আমার কাছে। কারণ উনি তো বলছেন যে উনি বিভিন্ন জায়গায় গেছেন, করেছেন, এবং মানে উনি বলেছেন যে নির্বাচনের কেউ কোথায় কোনো কথা আবহাওয়া নেই, কোনো ঢেউ নেই। আপনি মানে এইরকম যদি সাংবাদিকতা হয়, তাহলে এই সাংবাদিকদেরকে বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। কারণ আমরা যখন সাংবাদিকতা করেছি তখন আমরা সংবাদপত্রে লিখতাম, আমরা কোনো এতগুলি টেলিভিশন চ্যানেল ছিল না, এবং ওই সংবাদপত্র লিখেই আপনার মানে নির্বাচনে আমরা করেছি, এই যে নির্বাচনের খবর প্রচার করেছি, মানুষ সেটা শুনেছে, মানুষ সেটা দেখেছে। কিন্তু এত তথ্য প্রবাহ থাকার পরে আজকে আমরা সাংবাদিকরা কিন্তু তাদের দায়িত্ব পালন করতে পারছে না। আরেকটা জিনিস হচ্ছে যে অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাস করি, কিন্তু অবাধ তথ্য প্রবাহের মধ্যে রেসপন্সিবিলিটিও থাকতে হবে, দায়িত্ববোধও থাকতে হবে। অবাধ তথ্য প্রবাহের কথা আমি দাবি করব, কিন্তু আমি দায়িত্ব পালন করব না, সেটা হয় না। আপনি দায়িত্ব সহকারে সেটা ডিমান্ড করা উচিত। আপনি মানে যারা আজকে যেমন জিল্লুর রহমান সাহেব হতাশ হয়ে পড়েছে, কারণ উনাকে আমি খুব ভালো জানি জিল্লুর রহমান সাহেবের ব্যাপারে, কিন্তু উনি যেভাবে আজকে ইন্টারভিউ দিয়েছেন এটাতে মনে হচ্ছে যে সাংবাদিকরা দায়িত্বহীন হয়ে পড়ছে। আরো যতদিন যাচ্ছে ততই দায়িত্বহীন হয়ে পড়ছে, যতদিন যাচ্ছে ততই দায়িত্বহীন হয়ে পড়ছে। এই সাংবাদিকদের শিক্ষা দেওয়া উচিত, ট্রেনিং দেওয়া উচিত, দায়িত্ববোধ কিভাবে তাদের পালন করতে হয়, ইনক্লুডিং জিল্লুর রহমান সহ। জিল্লুর রহমান তাকেও দায়িত্বহীন কিভাবে হতে হয়, দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয়, তাকেও শিক্ষা দেওয়া উচিত। এবং এই জন্য দরকার পড়লে আগে আমাদের থমসন ফাউন্ডেশনে পাঠানো হতো, থমসন ফাউন্ডেশন থেকে লোক আসতো, দরকার পড়লে ব্রিটিশ যারা টিভি জার্নালিজম করে তাদের কাছ থেকে কিছু কিছু লোক নিয়ে গিয়ে তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে দায়িত্ব পালন করতে হবে।
নাসের, প্রশ্নটা ছিল যে যে তথ্য উন্মোচিত হয়েছে, এদের আইডি প্রকাশিত হয়েছে, এটা কতটা ক্ষতিকর। 2 ঘন্টার জন্য এটা একটা গ্লিচ, রাইট। টেকনোলজিক্যাল গ্লিচ। এবং এরকম এই আমেরিকায় এরকম গ্লিচ প্রতি সপ্তাহে একটা করে ঘটে। এক্স্যাক্টলি কারেক্ট। 1 মাস আগে আমরা দেখলাম মেডিকেল রিপোর্ট, আমাদের এইচআইপি, আমি যে কোম্পানি ইন্স্যুরেন্স, আমার 3 মিলিয়ন লোকের তথ্য আমাদেরকে চিঠি এসছে, 3 মিলিয়ন লোকের তথ্য ফাঁস হয়েছে বা এক্সপোজ হয়েছে। এক্স্যাক্টলি। এটা আমি অহরহ হচ্ছে 2 ঘন্টার জন্য। তো কি হয়েছে, কি এমন মহা ক্ষতি হয়েছে? এটা একটা ওয়ার্নিং সাইন। প্রথমত 2 ঘন্টার জন্য হয়েছে, সাংবাদিকদের যারা লেস রিস্কি বলে মনে করি আমি, যাদের নাম ধাম প্রকাশিত হলে এমন কোনো ভারত অশুদ্ধ হয়ে যাবে না, হয়েছে। এটাকে নিয়ে ইস্যু করার কোনো কিছু নেই, এটা টেকনিক্যাল গ্লিচ ভাই, ইচ্ছা করে কেউ করেনি, টেকনিক্যাল গ্লিচ। সো এটা মেনে নিয়ে লেটস মুভ অন। ফার্স্ট ভাই থ্যাংক ইউ, আপনি মানে যে এক্সপ্লেইন করেছেন, এটা এমন কোনো কিছু এটা হয়েছে বলে আমার মনে হয় না। দ্যাট ইজ ট্রু। এটা আমি এই জন্য মানে ওইটা অ্যাড্রেস করি না যে না, তথ্যের অপব্যবহার ঘটে। ধরা যাক আমার আইডি ব্যবহার করতে পারে, আমার সোশ্যাল সিকিউরিটি ব্যবহার করতে পারে, করে হয় এদেশে ঘটে। ফলে ঘটে না তা না, বিপদ নেই তা না, কিন্তু এটাকে উদ্দেশ্যমূলক ভাবাটা, আমি মূল ব্যাপারটা বলছি, আমি এটা উদ্দেশ্যমূলক নয়, এটা ঘটে গেছে টেকনিক্যাল সমস্যা বলে হরদমই হমেশা ঘটছে। আর রাসেল ভাই, আপনি যেটা বললেন, আমি একটু আপনার ডিফার করি। আপনি তো মুখে বললেন না কার কথা বলছেন, আমরা বুঝতে পারছি। আপনি বলছেন যে নির্বাচনের ফলাফল পাল্টে যাবে, কিরকম? আমি আপনার কথা থেকে অনুবাদ করে নিচ্ছি আমার মতো করে। তাতে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, জোয়ারটা বিএনপির দিকে, ফলাফলটা বিএনপির দিকে নাও হতে পারে, জামাতের দিকে যেতে পারে, এই তো? এটা আপনি মুখে না বললেও আমরা বুঝতে পারছি আমি। কিন্তু আপনি যেটা ভয় পাচ্ছেন যে লোকে ভয় ছিটিয়ে আছে, আমার তা মনে হয় না। এবং ফলাফল কি হবে জেনে লোকে এখন রাত্রে ঘুমোচ্ছে না, তাও কিন্তু নয়। আপনি 91-এর কথা বলেছেন, নির্বাচনের ফলাফল তো বদলে গেল আমার চোখের সামনে। তো কার কি এমন ক্ষতি হয়েছে? কটা লোক লাশ পড়েছে? কিছু তো হয়নি। আমরা মেনে নিয়েছি, আমরা মেনে নেব। যদি নির্বাচনের ফলাফল আগামীকাল নির্বাচন পরে বদলে যায়, আমরাও মেনে নেব। বাংলাদেশ এখন সে অবস্থায় পৌঁছেছে যেখানে দেশের মানুষ অ্যাটলিস্ট এই পলিটিক্যাল অ্যাক্টিভিজম থেকে আমার মনে এই বোধ জাগছে যে লোকের মধ্যে রাজনৈতিক বাস্তবতা জন্ম নিয়েছে। 2টো ঘটনা ঘটেছে। এক, বিএনপির অভাবিত উত্থান, এবং তার মূল কারণ হচ্ছে বেগম জিয়ার মৃত্যু। বেগম জিয়ার মৃত্যুর ফলে সিম্প্যাথি ভোট তারা পাচ্ছে, 1। 2 নম্বর, এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় ভ্যাকুয়াম হচ্ছে, নেতৃত্বের ভ্যাকুয়াম। কোনো নেতা নেই আমাদের, বলতে পারি হ্যাঁ এই আমাদের নেতা, তার পিছনে দাঁড়াবো আমরা। একজন কোনো সিঙ্গল কোনো নেতা নেই যাকে দিয়ে আশা করতে পারি আমরা। সেই ভ্যাকুয়ামে ঢুকে পড়েছেন তারেক রহমান সাহেব, এবং খুব প্ল্যান মাফিক চাতুর্যের সাথে বিএনপি তাকে প্রমোট করেছে। তার আশা থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিটি মিটিং এক্সট্রিমলি ওয়েল প্ল্যান্ড, ওয়েল এক্সিকিউটেড। আমি ধরে নিচ্ছি যে নিশ্চয়ই কোনো বিদেশি পিআর কোম্পানি এর সঙ্গে যুক্ত আছেন, তা না হলে এইভাবে এটা অর্গানাইজ করা সম্ভব না। ফলে এখন এই ভ্যাকুয়ামের মধ্যে তারেক হ্যাজ বিকাম আওয়ার ত্রাতা, 1। 2 নম্বর, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে ওই যে আমরা তো দেখেছি বিএনপিকে, আমরা তো দেখেছি আওয়ামী লীগকে, এবং দুটোকে প্রত্যাখ্যান করেছে। এই 4টা যে 5 ইউনিভার্সিটি ভোট হলো, আমি লিখেছি এই নিয়ে, কেন ছাত্ররা প্রত্যাখ্যান করলো, কেন ছাত্ররা প্রত্যাখ্যান করলো আওয়ামী লীগকে, প্রত্যাখ্যান করলো বিএনপিকে, প্রত্যাখ্যান করলো এনসিপিকে। তোমাদের সবাইকে আমরা দেখেছি, কাকে দেখি নাই আমরা? জামাতকে দেখি নাই, জামাত ক্ষমতায় আসে নাই। ফলে লেটস গিভ দেম এ ট্রাই। এই যে বোধটা জাগছে ভোটারদের মধ্যে। ঢাকা থেকে আমার প্রাক্তন ড্রাইভার আমাকে ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, স্যার সমস্ত ইউনিভার্সিটি ছাত্র মানে সবচেয়ে অ্যাডভান্স সমাজের মানুষ, তারা সবাই জামাতকে ভোট দিচ্ছে। তারা যদি জামাতকে ভোট দেয় তাহলে আমার গ্রামের হাকিমুল মোল্লা কাকে ভোট দেবে? কোয়াইট লাইকলি জামাতকেই ভোট দেবে। তো ফলে এই যে ট্রেন্ডটা গড়ে উঠছে, এটা রিয়েল ট্রেন্ড। এটা কেন ঘটলো আজকে সময় নেই ব্যাখ্যা করার, কিন্তু মূল ব্যাখ্যা হচ্ছে এই যে গত 50 বছরের রাজনৈতিক ব্যর্থতা, আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলির তাদের ব্যর্থতা, এবং সেই ব্যর্থতার মধ্যে খুব ক্লেভারলি জামাত তার ইমেজকে তৈরি করেছে। ইমেজটা কি? জামাত খুব পিওর, জামাত খুব দুর্নীতি মুক্ত, জামাত ধর্ষণ করে না, জামাত লোকের বাড়ি দখল, এই যে ইমেজ তৈরি করেছে
সত্যি হোক আর মিথ্যে হোক, ইমেজটা কিন্তু পাবলিকের মনের মধ্যে ঢুকেছে, এটা একটা। আর 2 নম্বর যেটা ওয়াশিংটন পোস্ট লিখেছে, কি লিখেছে, যে বাংলাদেশ ইজ টার্নিং ইসলামিস্ট, বাংলাদেশে একটা ইসলামপন্থী হারা করে উঠেছে। কিন্তু সত্যি কথা, চোখে দেখা যায়। আপনি রাস্তায় যান, শুক্রবারে দেখবেন আপনি লক্ষ লক্ষ লোক হাতে জায়নামাজ নিয়ে যাচ্ছে মসজিদে। আমাদের ভাষায়, আমাদের চেহারায়, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় একটা এবং এটা কারণটা কি? কারণ গত 50 বছর ধরে আমরা এটাকে লালন করেছি। আমি অনেকবার বলি একটা কথা, যেই বীজ আপনি বপন করেছেন সেই বীজের ফসল তো পাবেনই আপনি। সবচেয়ে বড় এক্সপেনশন কোথায় করেছে? মাদ্রাসা শিক্ষায়। গত 2023 সালের স্ট্যাটিস্টিক্স বলছে অলমোস্ট 1 বিলিয়ন ছাত্র পাবলিক স্কুল ত্যাগ করে ঢুকেছে কোথায়? মাদ্রাসায়। বলে তার ফলাফল তখন দেখবেনই আপনি। থ্যাংক ইউ। আচ্ছা, ফরজ ভাই, আমি মানে যেটা বলতেছি আপনার যে সেটা, এটা ঠিক আছে আপনি যেটা বলছেন, কিন্তু আমি ওই যে দায়িত্ব নিয়ে বলেছি যে যারা যে জিনিসটা তারা করেছে, যে এরকম যদি লিক আউট করেছে, লিক আউট হয়েছে, সেটা এমন কোনো বিষয় নেই। এরকম বহু লিক আউট, যেমন মানে এটা এখন জায়েজ, যেমন মানে আমাদের যে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক বলা হয় আপনার ইয়েকে, ওই যে আমেরিকা থেকে যে চলে গেল, রাশিয়াতে ইয়েতে আছে, ওই যে ওনার নামটা কি, যে যে আমেরিকাতে যে তথ্য করলো আপনার, মানে হ্যাক করলো ইয়ে থেকে, সে তাকে তাকে সবচেয়ে বড় সাংবাদিক বলা হয়, কারণ সে হ্যাক করেছে। ওই যে ওর নাম কি, নামটা ভুলে গেছেন, জানার কথা তো আপনার, মানে যে লোক, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লোক মানে যাকে করা হলো, মানে বিলেতে আটকে ছিল, বিলেত থেকে তাকে মুক্তি দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়েছে। বলা হয় উইকিলিক্স, হ্যাঁ উইকিলিক্স, উইকিলিক্স, হ্যাঁ উইকিলিক্স। মানে হচ্ছে সবচেয়ে বড় সাংবাদিক, কারণ সে লিক করেছে। সে একটা দুইটা না, হাজার হাজার লিক একসাথে করেছে, এবং মানে এগুলোকে বিক্রি করেছে সে। মানে সে কাজেই যেটা লিক বলা হচ্ছে সেটা কোনো, এটা আমি মনে করি না যে এটা একটা বিরাট ব্যাপার, এটা রাত দিন হয়ে গেছে বা দিন রাত হয়ে গেছে, এরকম কোনো কিছু না আপনার, মানে এটা হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে যে জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে মানুষ কিন্তু যারা নিরাপত্তা চায়, যারা আমাদের তারেক জিয়া সাহেবের সবচেয়ে বড় পেট ওয়ার্ড, আমরা মানুষ নিরাপদ চায়, যেমন আওয়ামী লীগ এখন নিরাপদহীন অবস্থাতে আছে, তাদের নিরাপদের দরকার। বিএনপি, জামাতে ইসলামের অনেক লোক, মানে যারা জুলাই বিপ্লবের অংশগ্রহণ করেছে তাদের অনেকে বিপদে আছে, তারা এখন নিরাপদ চায়। হাদি মারা গেছে, হাদির মতো যারা আছে তারা নিরাপদ চায়। এটা ওগুলি বলে না, কিন্তু নিরাপদের কথা যখন আসে আমাদের তারিক সাহেব, সেটা কিন্তু তিনি অন্য কিছু মিন করেন। সেটা আমি এক্সপ্লেইন করতে চাই না এই মুহূর্তে, পরবর্তীকালে কোনো এক সময় করব। বাট এই যে নিরাপদ, যেই করা হচ্ছে, নিরাপদের কথা উনি বলছেন কেন? তিনি বলছেন বিকজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এক গ্রামে গঞ্জে উনি মনে করছেন যে নিরাপত্তাহীনতায় ভুগছে। হ্যাঁ ঠিক, মানুষ কিন্তু আগের মতো করছে না। আর আমাদের তাহের ভাই যেটা বললেন, যে আপনি বলেছেন যে এই আপনার বাংলাদেশে আপনার আছে, যে ওটা কি বলে, ওই যে আপনার যেটা বললেন, ওই যে ছন্দহারা হয়ে যায় আপনার, মানে যে বাংলাদেশে আপনার এই জামাত ইসলাম না, যে এর কথা, আচ্ছা ফরগেট ইট, আমি মানে এটা রিকল করতে আমি বলছিলাম যে ক্যাম্পেইনের যে আগের যে ধাপ ছিল, আগের যে নির্বাচনগুলো দেখেছেন, এই নির্বাচন আর বর্তমানের যে নির্বাচন কিভাবে দেখছেন? আচ্ছা হ্যাঁ, আপনি যে আপনি বললেন যে এই যে নির্বাচনে কিভাবে সকাল 10টায় মিটিং হচ্ছে, সকাল 8টায় মিটিং হচ্ছে, এই মিটিংগুলি কিন্তু আগেও হয়েছে। আগে যেভাবে টেলিভিশন ছিল না, যেভাবে সরকারি টেলিভিশন ছিল মাত্র কয়েকটা টেলিভিশন ছিল না, এখন দেখানো হয় নাই। গ্রামে গঞ্জে কিন্তু আমরা দেখেছি, বেগম জিয়াকে দেখেছি দিনের 12টা বাজে, আপনি গেছিলেন কিনা আমি জানি না, মুন্সিগঞ্জে দিনের 12টায় উনি মিটিং করেছে, হাজার হাজার মানুষ সেখানে গেছে। মানে শেখ হাসিনার সাথে গিয়েছি, তিনি দিনের 10টায় মিটিং করেছেন, সেখানেও হাজার হাজার মানুষ আমরা দেখে আসছি। আমরা হয়তো এক লাইন লিখেছি পত্রিকাতে, এই জন্য ওইভাবে মানুষের কথা দেখা যায় না, কিন্তু তখনও মিটিং 8টায় 10টায় মিটিং হয়েছে। যখন নেতারা গেছেন তখন মিটিং হয়েছে। যেমন এখন শফিক সাহেব যদি যায়, মিটিং হয় 10টা বাজে মিটিং হয়, এটা আগেও হয়েছে।
আগে বেগম জিয়া যখন 10টা বাজে গেছেন 10টা বাজেই মিটিং হয়েছে, রাতের 12টা বাজে গেছেন তখনও মিটিং হয়েছে। কাজে এইটা নতুন কোনো কিছু না। এখন মানে যেটা ঢেউ যেটা যতটুকু আছে কিন্তু সাধারণ মানুষ যারা কোনো দলবাজি করে না, যারা কোনো, যেমন একজন আমাকে বলতেছে, আমাদের ভাই আপনি তো বলেছিলেন যে গত বছর আমি যখন দেশে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, উনি বলছিলেন যে এইবার কোনো আওয়ামী লীগ বিএনপি কে লোকে ভোট দিবে না, যে তখন মানে আওয়ামী লীগকে ব্যান্ড করে নাই, তখন বলছে ভোট দিবে না, ভোট হয়তো অন্য অন্য থার্ড পার্টি যদি হয় তাকে ভোট দিবে। এখন এখনো সে বলতেছে যে একটু অপেক্ষা করেন কি হয় দেখেন। দ্যাট মিনস মানে কোনো উচ্চবাচ্য নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে আছে কাকে ভোট দেবে, এবং মানুষ এটা প্রকাশ করতে চাচ্ছে না। দ্যাট ইজ দি থিংস। আমি ওটুকুই বলছি, মানুষ, সাধারণ মানুষ যেটা কিছুটা গ্রামে গঞ্জে মানুষ ভয় পেয়ে গেছে, তারা মনে করছে যদি আমি 12 তারিখের পরে যদি ভোট দিতে যাই, 12টায় যদি ভোট দিতে যাই, এবং যারা এতদিন পর্যন্ত লুটতরাজ করেছে, চাঁদাবাজি করেছে, তারা যে পার্টির ভিতরে আশ্রয় পেয়েছে, তারা যদি না জিতে তাহলে আমাদেরকে পিটাবে, আমাদেরকে মারবে। এই জন্য তারা কোনো কথা বলতে চায় না, কোনো কথা এক্সপ্রেস করতে চায় না। দ্যাট ইজ দি থিং। আমি ওইটাই বলছি যে মানুষ নিরাপত্তা কিভাবে নিরাপত্তা বোধ করবে। আমি জানি না ক্লিয়ার করতে পেরেছি কিনা, বাট এটুকু যে এই নির্বাচন একটা ইম্পর্টেন্ট নির্বাচন, একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশ এই নির্বাচনে যদি পিছিয়ে যায়, বাংলাদেশ আর এগোতে পারবে না। এই সরকারের আমি পরিশেষে এটা বলি, এই সরকারের ইউনূস সাহেবের এই সরকারের একটা অ্যাচিভমেন্ট আছে। সেই অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার অল্টারনেটিভ সিস্টেম অফ লিভিং, অল্টারনেটিভ সিস্টেম অফ সার্ভাইভিং, মানে কান্ট্রি কিভাবে অল্টারনেটিভ সিস্টেমে সার্ভাইভ করতে পারে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট না হইয়া, সেটা কিন্তু ইউনূস সাহেব দেখিয়ে দিয়ে গেছে। এখানে কেউ বলতে পারবে না যে ইন্ডিয়া ছাড়া আমাদের চলবে না, এবং এই স্লোগান মানুষ খাবে না। কাজে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে আর আগামী নির্বাচনে সেটা মানুষ যাচাই করবে। কারণ আপনার মানে ইউনূস সাহেব কতগুলো জিনিস করেছে, যে জিনিসগুলো মানুষ বুঝে গেছে যে ইউনূস সাহেব প্রচার হয় নাই। আমাদের সাংবাদিকতার এখানে ব্যর্থতা। আমরা এই সরকার যে সমস্ত কাজগুলি করেছে, যে সমস্ত চেঞ্জগুলি এনেছে, সেই সমস্ত চেঞ্জগুলিকে এই সাংবাদিকরা বাংলাদেশের ব্যর্থ হয়েছে এটা রিফ্লেক্ট করতে মিডিয়াতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেল। আসলে ইটস এ লং ডিসকাশন। আমরা আরও অনেক ডিসকাশন করলে মজা পেতাম আমরা। হাসান ভাই আপনিও পার্টিসিপেট করতে পারতেন, বাট আমরা অন্য একদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যেন মানে দিন আছে। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আরিফুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।